আসসালামু আলাইকুম। ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি আকরামুল হোসেন। জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। সিলেটবাসীর জন্য সুখবর, সিলেট থেকে প্রথম হজ ফ্লাইটের যাত্রা। যুক্তরাজ্যের অভিবাসন পরিকল্পনায় চ্যালেঞ্জের পাহাড়। লন্ডনে বিবিসিএ গালা ডিনার, কারি ইন্ডাস্ট্রির জন্য নতুন স্বপ্ন। এবং যুক্তরাজ্যে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করায় কারাদণ্ড, 1,84,000 পাউন্ডের প্রতারণা। দর্শক, দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সিলেটবাসীর জন্য সুখবর, সিলেট থেকে প্রথম হজ ফ্লাইটের যাত্রা। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার 14 মে 408 জন হজ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সরাসরি মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। এই ফ্লাইটের মধ্য দিয়ে 2025 সালের হজ কার্যক্রমে সিলেট থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার সূচনা হলো। বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিউল আলম। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকার হজ যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সিলেটের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে সরাসরি ফ্লাইট চালু হওয়া এজন্যই একটি বড় অগ্রগতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলার ব্যবস্থাপক মোহাম্মদ শাহনেওয়াজ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কর্মকর্তা, হজ অফিসের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। হজ ফ্লাইটের যাত্রা শুরুর দিন সকাল থেকেই বিমানবন্দর ছিল উৎসব মুখর পরিবেশে। আত্মীয় স্বজনদের চোখে আনন্দ ও আবেগ মিশ্রিত বিদায়ের দৃশ্য সবার মন ছুঁয়ে যায়। যাত্রীদের জন্য বিশেষ নিরাপত্তা ও সেবার ব্যবস্থা নেয় বিমান এবং সংশ্লিষ্ট প্রশাসন। এবছর সিলেট থেকে মোট 5টি সরাসরি হজ ফ্লাইটে প্রায় 2090 জন যাত্রী মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রথম ফ্লাইটে সিলেট থেকে বোর্ডিং নেন 350 জন যাত্রী। বাকি 58 জন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দেন। সরাসরি সিলেট মদিনা ফ্লাইট চালু হওয়ায় হজ যাত্রীরা যেমন স্বস্তি পাচ্ছেন, তেমনি স্থানীয় পর্যটন ও বিমানবন্দরের কার্যক্রমেও নতুন মাত্রা যুক্ত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লন্ডনের এক অভিজাত ভেন্যুতে অনুষ্ঠিত হলো ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে বিবিসি এর আয়োজনে বিজনেস নেটওয়ার্কিং ও গালা ডিনার। ব্রিটেন জুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের এই মিলন মেলায় অংশগ্রহণ করেন শতাধিক সফল উদ্যোক্তা, সংগঠক ও ব্যবসায়ী। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ক্যাটারিং ও রেস্টুরেন্ট খাতে ব্যবসায়িক সংযোগ জোরদার করা, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা এবং কারি ইন্ডাস্ট্রির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতবিনিময় করা। অনুষ্ঠানে বিবিসি এর সভাপতি তুফাজ্জল মিয়া বলেন, আমরা দীর্ঘদিন ধরে কারি ইন্ডাস্ট্রির জন্য কাজ করে যাচ্ছি। দক্ষ জনবল গড়ে তোলা, কর্ম পরিবেশ উন্নয়ন এবং সঠিক আইন প্রয়োগ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আমরা আমাদের অভিজ্ঞতা এখন দেশের জন্য কাজে লাগাতে চাই। যদি ব্রিটিশ বাংলাদেশিদের সহায়তা ও বিনিয়োগ পাই, তাহলে আমিও সিলেটে একটি আন্তর্জাতিক মানের শেফ একাডেমি প্রতিষ্ঠা করতে যথেষ্ট সহযোগিতা করতে চাই। বিবিসি এর এই গালা ডিনার শুধুই একটি আনুষ্ঠানিকতা নয়, এই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মাঝে ব্যবসায়িক সংযোগ, পেশাগত উন্নয়ন এবং প্রশিক্ষণ কেন্দ্রিক ভাবনার একটি বৃহৎ প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। বিস্তারিত রয়েছে রিপোর্টে।
কারি ইন্ডাস্ট্রির উন্নয়ন, দক্ষ জনবল তৈরি ও ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়াও এই আয়োজনে ছিল জমজমাট সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে অংশ নেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি প্রবাসীদের বিনিয়োগে সিলেটে আন্তর্জাতিক মানের শেফ একাডেমি গড়ার আগ্রহ জানান। ফিউচার কারির উপর আমাদের সিলেটে এখন একটা বিশাল, প্রত্যেক বৃহস্পতিবার আসলেই শুক্র শনি 3 দিন মোটামুটি অল সিটি প্যাক থাকে এবং সেখানে মোর দেন 1.5 লাখ লোক আসা যাওয়া করে। তা আমাদের এখানে স্পেশাল ক্যারি যদি আমরা এস্টাবলিশ করতে পারি এবং এর জন্য বিবিসিএ যদি সেখানে তারা ইনভেস্ট করে আর আমরা যদি সেখানে আমরা সব ধরনের আপনাদের কাছে প্ল্যান পেলে পরে আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেবো, যেটার জন্য মানুষ আগ্রহ প্রকাশ, সিকিউরিটি, এই দুইটা জিনিস আমরা এনশিওর করতে পারলেই চমৎকার আমাদের এখানে এটা করে উঠবে। এবং এটা মনে হয় বাংলাদেশ থেকে যারা আসে শিলং যায় তারাও 1 ডে স্টে করে। তা আমরা সব কিছু মিলিয়ে আমরা ট্রাই। লন্ডনের প্রাণকেন্দ্রে আয়োজিত বিবিসি এর গালা ডিনার ও বিজনেস নেটওয়ার্কিং সেশন হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। Not only to serve our members, to become a voice of our industry. And we have been lobbying for the issues, including the chefs. It's unfair to say the same chef working in a takeaway, he is not a skilled worker. So this is one of those things I have lobbied in front of 6 MPs, 1 Lord, ministers and councillors and mayors and the community leaders. আমরা লাগি তাই বাংলাদেশ ও সিলেটের জায়গা একটা ইনস্টিটিউট করতাম যেখানেও কারি শিল্পরে প্রসার করা যায় ওয়ার্ল্ড ওয়াইড লাগি। এখানেও তাই আমরা দিলে আমরা শেফ প্রশিক্ষণ দিমু, আমরা বিদেশে শ্রমবাজার দিয়ে আরো প্রসার করব। প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শুধু ব্যবসা নয়, দক্ষতা, সংস্কৃতি ও নেতৃত্ব সব দিকেই নজর রাখতে হবে। বিবিসি এর এই আয়োজনে সেই লক্ষ্যেরই বাস্তব উদাহরণ। Our clients love the exceptional photography, videography, and digital marketing services we specialize in offering. Through our services, we take delight in assisting businesses like yours to develop and prosper. Contact us today to learn more about how we can assist you. যুক্তরাজ্যের অভিবাসন পরিকল্পনায় চ্যালেঞ্জ যেন আরও বাড়ল। বিগত 1 দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের সরকার অভিবাসন সংখ্যা হ্রাসের প্রতিশ্রুতি দিয়ে আসার পরেও বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন ছিল। জাতীয় পরিসংখ্যান অফিস সংক্ষেপে ONS এর সাম্প্রতিক তথ্য মতে 2023 সালের জুন পর্যন্ত নেট অভিবাসনের সংখ্যা ছিল 9,06,000, যা 2024 সালের জুন নাগাদ কমে আসে 7,28,000-এ। যদিও সংখ্যা কম, তবে এখনও সরকার ঘোষিত লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি ছিল এই সংখ্যা। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আমরা আমাদের সীমান্তের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবই এবং অভিবাসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হবে। কিন্তু বাস্তবতা হলো যুক্তরাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, সমাজসেবা খাতের গুরুত্বপূর্ণ অংশ এখনও বিদেশি শ্রমশক্তির উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসন সংখ্যা হ্রাসের এই প্রচেষ্টা একদিকে রাজনৈতিক অঙ্গীকার, অন্যদিকে দেশের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সংঘাতের কারণ হবে। বিশেষ করে NHS, কেয়ার হোম এবং বিশ্ববিদ্যালয় খাতে জনবলের চাহিদা পূরণে অভিবাসীরা দীর্ঘদিন ধরে মূল ভরসা হিসেবে কাজ করছেন। অর্থনীতিবিদদের মতে, নতুন অভিবাসী আসলে সামগ্রিক অর্থনৈতিক কার্যকলাপ অর্থাৎ জিডিপি বাড়ে, কিন্তু প্রতি মাথায় আয়, যা নাকি জিডিপি পার ক্যাপিটা, সবসময় বাড়ে না। একই সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়ে স্বাস্থ্যসেবা, আবাসন ও শিক্ষা খাতে চাপ। একজন কেয়ার হোম মালিক এমি ক্লার্ক, তিনি তার এক ইন্টারভিউতে বলেন, স্থানীয় কর্মী দিয়ে সমাজ সেবার শূন্য পদ পূরণ করা অত্যন্ত কঠিন। অভিবাসী শ্রমিক ছাড়া অনেক প্রতিষ্ঠান পরিচালনা করাই সম্ভব না। সরকার অভিবাসনের উপর নির্ভরতা কমাতে চাইছে ঠিকই, কিন্তু একই সঙ্গে প্রশিক্ষিত কর্মী তৈরির নিজস্ব কাঠামো পর্যাপ্ত নয়। যেমন 2021 সালে ইঞ্জিনিয়ারিং খাতে বিদেশি ভিসা ছিল
3,427টি, যা 2024-এ বেড়ে দাঁড়িয়েছে 5,495টি। কিন্তু এই সময়ের মধ্যে দেশীয় অ্যাপ্রেন্টিসশিপ সংখ্যা অনেক কমেছে, যা দেখায় দেশের ভিতরে দক্ষতা তৈরির ঘাটতি সুস্পষ্ট। মেক ইউকের প্রধান নির্বাহী স্টিফেন ফিপসন মন্তব্য করেন, যুক্তরাজ্যে যদি পর্যাপ্ত দক্ষ শ্রমিক না থাকে তাহলে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির সুবিধাও আমরা নিতে পারবো না। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যবস্থা ইতিমধ্যে ক্ষয়প্রাপ্ত। সব মিলিয়ে যুক্তরাজ্য সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক প্রতিশ্রুতি ও অর্থনৈতিক চাহিদার ভারসাম্য রক্ষা। অভিবাসন হ্রাসের পথে হাঁটতে গিয়ে অর্থনীতিকে যেমন আরো বড় সংকটে না ফেলতে হয়, সেটাই এখন অন্যতম সংকট হিসেবে উঠে এসেছে। Tired of commission fees eating into your profits? Drowning in phone orders and struggling to keep up? Introducing Ordering 2 Online, the commission-free, contract-free online ordering system that revolutionizes your restaurant or takeaway. Take control with your own branded SEO-friendly website, streamline your process, and maximize efficiency. Visit Ordering 2 Online today and transform your online ordering. যুক্তরাজ্যের এসেক্স থেকে প্রকাশ পেয়েছে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। 31 বছর বয়সী আনিতা মীর মোহাম্মদী নামের এক নারী কর্মী, যিনি 2018 সালে একটি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে নিয়োগ পান, তিনি প্রতিষ্ঠানটির ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগে 4 বছরের ব্যবধানে আত্মসাৎ করে নেন 1,84,000 পাউন্ডেরও বেশি অর্থ। এই টাকা দিয়ে তিনি হাররোডস, সেলফরিস এবং মার্সিডিজ বেঞ্জ থেকে বিলাসবহুল পণ্য কিনতেন। এছাড়াও মেক্সিকো, তুরস্ক, দুবাইতে ছুটি কাটাতে ব্যয় করতেন এই প্রতিষ্ঠানের অর্থ। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ তদন্তে প্রতারণার প্রমাণ মিলে। এরপর 2022 সালে এপ্রিলে পুলিশকে জানায় প্রতিষ্ঠানটি, এবং এসেক্স পুলিশ তখন থেকেই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে। অবশেষে গেটউইক বিমানবন্দরে দুবাই থেকে ফেরার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আনিতার ব্যবহৃত কার্ড থেকে নিয়মিত অর্থ খরচ করা হতো অ্যাপল, আমাজন, ইবে, উবার, জারা, থেমস ওয়াটার এবং হার্লি স্ট্রিট ডেন্টালের মতো স্থানে। তবে গ্রেফতারের পর সাক্ষাৎকারে তিনি কোনো মন্তব্য করেননি। এসেক্স ক্রাউন কোর্ট 1 সপ্তাহের বিচার শেষে মীর মোহাম্মদীকে মিথ্যা প্রতিনিধিত্ব প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করে এবং আদালত 5 বছর 10 মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করে। বিচারক শেন কোলেরি বলেন, তিনি জীবিকা নির্বাহের জন্য চুরি করেননি, বরং নিজের বিলাসবহুল জীবনধারার জন্য প্রতিষ্ঠানের প্রতি বারবার প্রতারণা করেছেন। এটি আত্মকেন্দ্রিক এবং পরিকল্পিত অপরাধ। আদালত এই রায় স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা ও আর্থিক অনৈতিকতার ঘটনায় কোনো ধরনের ছাড় নেই। এই ছিল আজকের ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইউকে এবং বাংলার তথ্যবহুল সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ ইউকে বাংলা লাইভ নিউজ এবং ইউটিউব চ্যানেল UBL টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। খুদা হাফেজ।